আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রমনা বটমূলে বোমা হামলার হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের যাবজ্জীবন, 9 জনের 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র এবং আসামি পক্ষের। সরকার 9 মাসেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি, অভিযোগ বিএনপির। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে না দেওয়ার হুঁশিয়ারি। এবং টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাজেট বড় করবে না সরকার, থাকবে না মেগা প্রকল্প। এনবিআর বিলুপ্তে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হবে না, দাবি উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্যোগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় 2 জনকে যাবজ্জীবন ও 9 জনকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। মৃত্যুদণ্ড অনুমোদন বা ডেথ রেফারেন্স খারিজ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বোমা হামলার ওই ঘটনা ছিল মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড। রিপোর্ট বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2001 সালের 14 এপ্রিল রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলায় ঘটনাস্থলে 9 জন সহ মারা যান 10 জন, আহত হন আরও শতাধিক মানুষ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23 জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ হুজির নেতা মুফতি আব্দুল হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সিলেটে গ্রেনেড হামলা মামলায় ইতিমধ্যে মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুর রৌফ ও ইয়াহিয়া মারা গেছেন। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ডের অনুমোদন, জেল আপিল ও আপিলের উপর রায় দেন হাইকোর্ট। রায়ে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। একই সাথে সাদাতুল্লাহ জুয়েলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। এছাড়া বাকি 9 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়। ডেথ রেফারেন্স রিজেক্ট করেছেন, 2 জনের যাবজ্জীবন দিয়েছেন। ইতিমধ্যেই 2 জন মারা গিয়েছেন। একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় 3 জন এই মামলায় নাই। ফলে বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে এবং 50,000 টাকা জরিমানা করেছে। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, উগ্রতার মাধ্যমে একজনকে হত্যা করা মানেই পুরো মানবজাতিকে হত্যা করা। আদালতের যে অবজারভেশন, সেই অবজারভেশনে বলেছে যে এই হত্যাকাণ্ডটি মানবতা বিরোধী হত্যাকাণ্ড। মানুষের যে কালচারাল রাইটস, সেই রাইটসের উপরে এটি একটি আঘাত। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু কয়েকজন মানুষকে হত্যা করেনি, বাংলাদেশের যে ঐতিহ্য, মানবিক এবং মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্র ও আসামি পক্ষ। আমরা আগামী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমরা মনে করি হাইকোর্টের এই রায়টি সঠিক হয় না। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন। আপিল তো ডাইরেক্ট হবে না, এটা লিভ টু আপিল। এটা অনারেবল সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে আমরা লিভ টু আপিল, যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা লিভ টু আপিল ফাইল করব। আসামি পক্ষের আইনজীবী জানান, 10 বছর কারাদণ্ড পাওয়া আসামিদের সবাই প্রায় 1.5 যুগ ধরে কারাগারে আছেন। ইতোমধ্যে সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের মুক্তি পেতে কোনো বাধা নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে মিরপুর থানার পুলিশ। ধানমন্ডির একটি বাসা থেকে সোমবার রাতে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইরতি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ রক্ষা হয়নি, অবশেষে গোয়েন্দার জালে ধরা পড়ে এ কণ্ঠশিল্পী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে ঢাকা ও মানিকগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মারা যান ছাত্রনেতা সাগর। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, আলোচিত এই হত্যা মামলায় মমতাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে সাবেক এই এমপির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানুষের ভোট চুরি করে
কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনা ফ্যাসিস্টের পদলোহনকারী অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচাতে আদালত এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ জানায়, মিরপুর মডেল থানা ছাড়াও রাজধানী ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে। অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কণ্ঠশিল্পী মমতাজের রয়েছে অনেক জনপ্রিয় গান। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সংসদে গান গেয়ে আলোচিত সমালোচিত হন মমতাজ বেগম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা জোবাইদা রহমানকে আপিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। জোবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন। জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। দুর্নীতির ওই মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও তার স্ত্রী ডা জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সাথে আদালত তারেক রহমানের প্রায় 2,75,00,000 টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়। এছাড়া তারেক রহমানকে 3 কোটি ও জোবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত। অন্তর্বর্তী সরকার গেল 9 মাসে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি এমন ব্যক্তিরাই এখন সংস্কার তালিম দিচ্ছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল আহসানের। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন। সংস্কার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন সিনিয়র রাজনীতিবিদরা। গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনার ক্ষমতার চাপ যাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্ত থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত, দেরি করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। বৈঠকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিন্ন নদীর পানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। জাতীয় সংসদের এলটি হলে ঐক্যমত কমিশনের সাথে সংলাপে মৌলিক 4টি নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংশোধনের মত দিয়েছে দলটি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ২৪-এর ছাত্র জনতার বিপ্লব দিয়ে প্রতিস্থাপনের অপচেষ্টা চলছে বলেও কমিশনের অভিযোগ করে সিপিবি। বড় ধরনের সংস্কারে হাত না দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের পরামর্শ দিয়েছেন দলটির নেতারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় ঐক্য গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দফা ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসে সিপিবি। স্বাগত বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে কাজ করছে কমিশন। ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র, কিন্তু রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নাগরিকদের অধিকার সুরক্ষা করা, সমতার বিধান নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো এক দীর্ঘমেয়াদী সংগ্রামেরই অংশ। এরপর দীর্ঘ প্রায় 4 ঘণ্টা চলে দুপক্ষের সংলাপ। এতে 6টি কমিশনের 177টি প্রস্তাবনা সিপিবির কাছে তুলে ধরা হয়। এ সময় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই মূল 4টি নীতি ঠিক রেখে সংবিধান সংশোধনের মত দেন তারা। ৭১কে অনেক সময় 24 দিয়ে রিপ্লেস করা হচ্ছে। আমরা বলেছি এইটা যথাযথ না। মুক্তিযুদ্ধের চেতনা যেমন থাকবে, অবশ্যই 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও থাকবে। 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী না থাকা আমরা ঐক্যমত্য পোষণ করেছি। তবে আমরা বলেছি এমন কোনো বিতর্কিত বিষয় সামনে আনা উচিত হবে না যেটা আমাদের নির্বাচনকে বিলম্বিত করে। যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আমরা নির্বাচনের জায়গায় যেতে চাই। সংবিধান পুনর্লেখনের আমরা বিরুদ্ধে। ৭২-এর সংবিধানকে বাতিল করতে হবে, মুক্তিযুদ্ধ গিয়ে করতে হবে, এগুলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না। সেই বিতর্কে না যাওয়ার পক্ষে আমরা বলেছি। যদিও এখানে আরো ডিটেইল তাদের সাথে সামনের বার আলোচনা হবে। সবকিছু নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো করতে হবে। বাইরে কোনো দিয়ে সমন জারি করে এক্সট্রা করে এটা করা ঠিক হবে না। এ পর্যন্ত 31টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আছেন আমাদের পার্টির সহকারী সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী বাজেটে থাকবে না কোনো মেগা প্রজেক্ট। ফুলিয়ে ফাঁপিয়ে বড় বাজেট টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাস্তবায়ন করবে না সরকার। তবে বাজেটের আকার কেমন হবে তা শিগগিরই চূড়ান্ত করা হবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা। তার দাবি, এনবিআর বিলুপ্তি করা হলেও রাজস্ব সংগ্রহে নেতিবাচক প্রভাব পড়বে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। অর্থ বছরের বাজেট উপস্থাপন করবে। সংসদ অধিবেশনে হচ্ছে না এবারের বাজেট। তার বাইরে প্রথম বাজেট দেবে অন্তর্বর্তী সরকার। গত অর্থ বছরে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার। স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। তবে এবারের বাজেটের আকার ছোট করার ইঙ্গিত দিলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অসংলগ্ন বাজেট করতে চাইছেন না তারা। বাস্তবায়নযোগ্য বাজেটের আকার নির্ধারণে কাজ চলছে। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব। ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবো। আমি তো নেগোসিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে। সেটা মোটামুটি এখন সাকসেসফুল। ছোট বড় বুঝতে পারবেন কদিন পরে। অর্থ উপদেষ্টা কথা বলেন এনবিআর বিলুপ্তির বিষয়েও। প্রতিষ্ঠানটি ভেঙে 2টি আলাদা বিভাগ করা হলেও রাজস্ব আদায়ে সমস্যা হবে না বলে মনে করছেন তিনি। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা স্ট্রং কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আমার লোকজন আদায় করলাম। রাজস্ব আদায়ের কোনো প্রভাব না। রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। জানা গেছে IMF-এর ঋণ পেতেই শর্ত মেনে এনবিআরকে
দুই ভাগে বিভক্ত করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী ৩ কর্মদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই ঘোষণা দেন তারা। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শকে কমিটির প্রতিবেদনকে বৈধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারির সমালোচনা করেন তারা। প্রতিবাদ কর্মসূচির ঘোষণায় বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দফতরে আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1টা, পরদিন সকাল 10টা থেকে বিকেল 3টা ও শনিবার 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট কার্যক্রম ও রফতানি কার্যক্রম এই আন্দোলনের বাইরে থাকবে। জাতীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান। জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান আশিক চৌধুরী। বাংলাদেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে এবং চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে 17টি রাজনৈতিক দল অংশ নেন। পোর্টটা যদি ঠিকভাবে না হয় তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ, ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে ফ্যাক্টরি আউটডোর থেকে আমাদের যে আউটলেট, সেই ইউরোপের আউটলেট বলেন, আমেরিকান আউটলেট, যেই সময় লাগে ভিয়েতনামে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে। সো এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না। এবং আমি অ্যাটলিস্ট আপনাদেরকে, মানে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু জানেন, আমি আবারও বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে there is no other interest, so we will make sure that never is compromised. পুলিশ খুনি বাহিনী নয়, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে তিনি এই কথা বলেন। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত টুর্নামেন্টে এবারের বিজয়ী দল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট। টুর্নামেন্টে রানার আপ হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। পুরস্কার বিতরণী শেষে গণমাধ্যমকারীদের প্রশ্নের জবাবে আইজিপি জানান, রাইফেলের মতো যেসব অস্ত্রে মানুষের নিশ্চিত মৃত্যু হয় সেসব অস্ত্র এড়িয়ে উন্নত বিশ্বের অন্যান্য পুলিশ ফোর্সের আদলে সুসজ্জিত করা হবে। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যেই অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু, যেমন রাইফেল, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, এগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা আসলে এটা নিয়ে আর্মামেন্টোরিয়াম নিয়ে আমরা এটা সবার সাথে আলোচনা করে আমরা ঠিক করব। তবে আমরা অন প্রিন্সিপাল এটাই মনে করি যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স। আমার কাছে বড় জোর শটগান থাকবে, যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে, যেখানে সেসব জায়গায় অবশ্য আর্মামেন্টোরিয়ামটা ডিফারেন্ট হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে $600 বিলিয়ন চুক্তি করেছে সৌদি আরব। স্থানীয় সময় মঙ্গলবার সৌদির রাজধানী রিয়াদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চুক্তিগুলো সই করেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তির প্রথম দফায় জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নজর দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $142 বিলিয়ন অস্ত্র কিনবে সৌদি আরব। এই চুক্তির মাধ্যমে সৌদিকে সর্বাধুনিক সমরাস্ত্র ও অন্যান্য সেবা দেবে ওয়াশিংটন, যার মধ্যে রয়েছে বিমান বাহিনীর আধুনিকরণ, মহাকাশ সক্ষমতা, আকাশ ও মিসাইল প্রতিরক্ষা, সামুদ্রিক এবং উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা বাড়ানো এবং স্থল বাহিনী ও তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা আধুনিকরণ করা। এই চুক্তির আওতায় সৌদির সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণ ও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এটির মাধ্যমে সৌদির সামরিক একাডেমি ও মিলিটারি মেডিকেল সেবা বাড়ানো হবে। এবার খেলার খবর।
সেরা হতে হলে শর্টকাট কোনো উপায় নেই, পরিশ্রম করেই উঠতে হবে বলে জানালেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে 200 উইকেট আর 2000 রানের মাইলফলক স্পর্শ করায় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মাননা গ্রহণ করে তিনি একথা বলেন। মিরপুর একাডেমিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে মিরাজ বলেন, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা যে কোনো ক্রিকেটারের জন্যই অসাধারণ অর্জন। তিনিও চেষ্টা করবেন সেই জায়গায় পৌঁছাতে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পর র্যাঙ্কিংয়ে 2-এ উঠে আসেন এই ক্রিকেটার। ক্যারিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোট ভাবে আগানোর চেষ্টা করছি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বুধবার 2 ভাগে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটে নামার আগে প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে টাইগাররা। প্রথম দল সকালে আর দ্বিতীয় বহর আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে রাতে। সূচি অনুযায়ী 17 ও 19 মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে আইটি টি-20 লড়াই। এই সিরিজ থেকেই মূলত 2026 টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে লিটন দাস ও তাওহিদ হৃদয়রা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রমনা বটমূলে বোমা হামলার হত্যা মামলায় হাইকোর্টে 2 জনের যাবজ্জীবন ও 9 জনের 10 বছরের কারাদণ্ড। আপিলের ঘোষণা রাষ্ট্র এবং আসামি পক্ষের। সরকার 9 মাসেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি, অভিযোগ বিএনপির। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে না দেওয়ার হুঁশিয়ারি। এবং টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাজেট বড় করবে না সরকার, থাকবে না মেগা প্রকল্প। এনবিআর বিলুপ্তের রাজস্ব আদায় বাধাগ্রস্ত হবে না, দাবি উপদেষ্টার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।